আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমি শারমিন জাহান, প্রভাষক, ইংরেজি, জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ। আমি এর আগে একটি ক্লাস দিয়েছিলাম। সেই ক্লাসেরই ধারাবাহিকতায় আজকে আবারও তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের একটি টপিক নিয়ে আলোচনা করব। তো আমরা যেহেতু ভিডিও ক্লাস আপলোড করছি, সেই অবস্থায় আমাদের একটি টপিকের অনেকগুলো রুলস নিয়ে একসাথে আলোচনা করা সম্ভব হয় না। সেজন্য আমরা একটু একটু করে আলোচনা করে দিচ্ছি। তো আমি এর আগে যে ক্লাসটা করেছিলাম তার ধারাবাহিকতা রক্ষা করে একই টপিকে অন্য কিছু রুলস নিয়ে আজকে আলোচনা করব। তো তোমাদের মনে আছে কি না যে আমি এর আগের ক্লাসে তোমাদের কনটেক্সটের এইচএসসি কনটেক্সটের ইংলিশ সেকেন্ড পেপার সাবজেক্টের কোয়েশ্চেন নাম্বার 3 নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি আরও কয়েকটি রুলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই জানো যে কোয়েশ্চেন নাম্বার 3-তে প্রশ্নের প্যাটার্নটা কেমন হয়। ওখানে তোমাদেরকে 10টি গ্যাপ দেওয়া থাকে। 10টি গ্যাপসে তোমাদের প্রত্যেকটিতে 0.5 মার্কস করে দেওয়া থাকে এবং বক্স থেকে ওয়ার্ড নিয়ে যে সুইটেবল ওয়ার্ডস আছে সেই ওয়ার্ডসগুলো থেকে তোমাকে সিলেক্ট করে গ্যাপসগুলো ফিল আপ করতে হয়। তো আজকে আমি তোমাকে কয়েকটি রুলস দেখিয়ে দিব। তার মধ্যে খুব কমন, খুব ইজি, সামান্য একটু প্র্যাকটিস জানলে যে গ্যাপটা তোমরা ফিল আপ করতে পারো, সেগুলোর মধ্য থেকে একটি আমি বেছে নিয়েছি। সেটা হচ্ছে ওয়াজ বর্ন। গ্যাপে তোমার এই ওয়াজ বর্ন হিসেবেও লেখা থাকতে পারে, আবার অনেক সময় দেখা যায় যে বি বর্ন কথাটি লেখা আছে। তো এই ওয়ার্ডটা, এই যে স্পেশাল ওয়ার্ডসটা আছে, সেটা আমরা কী করে গ্যাপে ফিল আপ করবো, কী করে গ্যাপ থেকে চিনে নিয়ে আমরা ফিল আপ করবো, তার জন্য আমি তোমাদেরকে ছোট্ট একটি পয়েন্ট বলে দিচ্ছি। তো তোমরা যখন তোমাদের কনটেক্সটে যাওয়ার পর যখন কোনো একটি সেন্টেন্সে যখন দেখবে যে কোনো বিখ্যাত ব্যক্তিত্বের নাম দেওয়া আছে অথবা নর্মাল কোনো ব্যক্তির নাম দেওয়া আছে এবং তার সাথে সেন্টেন্সটিতে কোনো একটা ডেট বা কোনো একটা সালের নাম দেওয়া আছে, অথবা কখনো কখনো দেখা যায় যে সেন্টেন্সে বিখ্যাত ব্যক্তিত্বের নামের সাথে পদবীর নাম থাকতে পারে ফ্যামিলির নাম, থাকতে পারে বাড়ির নাম। আমরা যেমন আমাদের বিভিন্ন এলাকাতে, লোকালিটিতে বড় বড় বাড়ির নাম থাকে, বাড়ির নামে আমরা মানুষজনকে চিনে থাকি, সেরকম বিভিন্ন বাড়ির নাম থাকতে পারে, বংশের নাম, পদবীর নাম, তারিখ, সালগুলো দেওয়া থাকবে। ওগুলো খুঁজে নিয়ে আমরা দেখব যে সেন্টেন্সটিতে যখন পার্সোনালিটির সাথে ডেট যাচ্ছে, বিখ্যাত ফ্যামিলির নাম যাচ্ছে, তখন আমরা সেই সেন্টেন্সটিতে ওয়াজ বর্ন এই ফ্রেজটি, এই ওয়ার্ডসটি আমরা ইউজ করতে পারি। তো আমি তোমাদের সুবিধার জন্য দুটি এক্সাম্পল নিয়েছি। দেখো এখানে আমি লিখেছি যে উইলিয়াম শেক্সপিয়ার। ওনাকে তো তোমরা সবাই চেনো। উনি একজন ইংলিশ পোয়েট ছিলেন, প্লেরাইট ছিলেন, এবং তিনি নাট্যকার, তিনি সাহিত্যিক, ইংরেজদের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। তো উনি এখানে সেন্টেন্সে দেওয়া আছে, দেখো, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। হি গ্যাপ অন 26 এপ্রিল 1564। তো তোমরা সেন্টেন্সটি খুব ভালো করে খেয়াল করলে দেখবে যে এই গ্যাপের পরবর্তী অংশে ডেট দেওয়া আছে 26 এপ্রিল এবং সাল দেওয়া আছে 1564। তো এর থেকে আমরা বুঝে নিব যে এখানে যেহেতু পার্সোনালিটি আছেন একজন এবং তার সাথে ডেট দেওয়া আছে, সেই জন্য আমরা এখানে ব্যবহার করব ওয়াজ বর্ন। এখন কথা হচ্ছে যে আমরা ওয়াজ বর্ন কেন লিখি? যদি গ্যাপে ওয়াজ বর্ন বা বি বর্ন, আমরা যদি বি বর্নটা পাই, তাহলে বি ভার্বের তো অনেকগুলো রূপ আছে, আমরা জানি, এম ইজ আর, ওয়াজ, ওয়ার। তো আমাদের প্রশ্নটা আসতে পারে যে ম্যাডাম, আমরা কেন ওয়াজ যে কথাটি, এটি কেন ইউজ করছি? অ্যাকচুয়ালি যখন কোনো সেন্টেন্সে এরকম একটা সেন্টেন্স তুমি পাবে, সেখানে ওই ব্যক্তিত্ব কবে জন্মগ্রহণ করেছিলেন ব্যাপারটা অতীতকালে চলে যাচ্ছে, পাস্টে চলে যাচ্ছে। সেই জন্য আমরা সাধারণত এই কোয়েশ্চেন নাম্বার 3-এর যে সেন্টেন্সটি আসে, সেখানে আমরা সাধারণত ওয়াজ বর্ন কথাটি ব্যবহার করে থাকি। আমরা সবাই জানি বর্ন মানে হচ্ছে যে জন্মগ্রহণ, বোর্ড থেকে আসে, বোর্ড বর্ন। তো বর্ন হচ্ছে জন্মগ্রহণ করা। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন 1564 সালে 26 এপ্রিল। আশা করি তোমরা এই ব্যাপারটি বুঝতে পেরেছো।
আরও একটি সেন্টেন্স আমি তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। রবীন্দ্রনাথ ট্যাগর, আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই চিনি আমরা। উনি একজন পার্সোনালিটি, উনি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব আমাদের বাংলা সাহিত্যের জন্য, বেঙ্গলি লিটারেচারের জন্য। তো এখানে দেওয়া আছে দেখো গ্যাপের পর অন ট্যাগর ফ্যামিলি, দ্যাট মিনস ঠাকুর বংশে বা ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এরকম একটা পরিস্থিতি আছে। এবং এই সেন্টেন্সে এখানে ট্যাগর ফ্যামিলি বলতে একটি ফ্যামিলি, একটি বিখ্যাত ফ্যামিলির পদবি এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আমি একটু আগে যেটা বলেছিলাম যে পদবীর নাম দেওয়া থাকবে, ফ্যামিলির নাম দেওয়া থাকবে, তারিখ দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা ওয়াজ বর্ন কথাটি ব্যবহার করতে পারি। তো আমরা এখানে দিতে পারি রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ বর্ন অন ট্যাগর ফ্যামিলি। তো আশা করি আমি যে তোমরা এই ওয়াজ বর্ন, এখানে 0.5 মার্কস থাকবে, তো এই ওয়াজ বর্ন দিয়ে তোমরা যখন সেন্টেন্স ফিল আপ করবে তখন তোমাদের 0.5 মার্কসটি নিশ্চিত হয়ে যাবে। তো চলো আমরা নেক্সট আরও একটি রুলস সম্পর্কে আলোচনা করি। আমি মূলত কোয়েশ্চেন নাম্বার 3 এর খুব কমন কিছু ফ্রেজ যেগুলো কিনা পরীক্ষাতে তোমরা অবধারিতভাবে পেয়েই থাকবে এবং খুব ইজিলি মার্কস গেইন করতে পারবে, সেই টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এর সেই ধারাবাহিকতায় আরও একটি ওয়ার্ড তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো উড ইউ মাইন্ড ড্যাশ, এরকম ভাবে থাকবে। তো এই যে দেখো এই উড ইউ মাইন্ড কথাটি লিখেছি, এটা এই সেন্টেন্সটি ইউজ করার, এই ওয়ার্ডটি ইউজ করার জন্য তোমাকে যেরকম সেন্টেন্স খুঁজে নিতে হবে সেই সেন্টেন্সটির শেষে ক্লু হিসেবে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আমি বলতে চাচ্ছি যে যে 10টি সেন্টেন্স তোমাকে দেওয়া থাকবে সেখানে এমন একটি সেন্টেন্স আমি খুঁজে বের করব উড ইউ মাইন্ড ওয়ার্ডটি ইউজ করার জন্য যে সেন্টেন্সটির শেষে ইন্টারোগেশন মার্কস আছে, দ্যাট মিনস সেন্টেন্সটি প্রশ্নবোধক চিহ্ন যুক্ত বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে থাকবে। তো দেখো চলো আমরা দেখি কিভাবে উড ইউ মাইন্ড শব্দটি ব্যবহার করতে হয়। মনে করো যে তোমার বাসায় কোনো অতিথি বেড়াতে এসেছে, তো উনি মাছ খান না, কিন্তু ওই সময় তোমার বাসায় অন্য কোনো আয়োজন নেই, মাছের আয়োজনটা বেশি আছে। তখন তুমি তোমার ওই অতিথিকে রিকোয়েস্ট করলে যে আপনি যদি কিছু মনে না করেন আপনি কি আজকে একটু মাছ দিয়ে খেয়ে নেবেন। এই ধরনের যে একটা রিকোয়েস্ট আমরা করলাম, এই রিকোয়েস্টটা বোঝানোর জন্য, এরকম একটা রিকোয়েস্ট বোঝানোর জন্য আমরা সাধারণত উড ইউ মাইন্ড এই ওয়ার্ডটি ইউজ করে থাকি। যেমন আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি, কোনো একজন স্টুডেন্টকে আমি বললাম যে তুমি কি একটু দরজাটা লাগিয়ে দিবে, তো বা দরজাটা খুলে দিবে বা জানালাটা খুলে দিবে, এই ধরনের যে একটা রিকোয়েস্ট করলাম সেই ক্ষেত্রে আমি উড ইউ মাইন্ড ওয়ার্ডটি ইউজ করতে পারি। তো দেখো আমি এখানে তোমাদের জন্য একটি এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি তোমরা যাতে খুব সহজেই বুঝতে পারো। তো খুব ভালো খেয়াল করলে দেখতে পারবে যে আমি যে সেন্টেন্সটি লিখেছি এখানে আমি বলেছি যে উই হ্যাভেন্ট এনি আদার মিলস টুডে, আজকে আমাদের বাসায় অন্য কোনো খাবার নেই, ড্যাশ টেকিং ফিশ অন ইউর লাঞ্চ, দুপুরের খাবারে কি আপনি কোনো মাছ নিতে পারেন। তো এই ধরনের একটা অনুরোধ বোঝাচ্ছে। তো দেখো সেন্টেন্সটি হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গ্যাপের পর তোমরা এটা নিয়ম হিসেবে পয়েন্ট হিসেবে লিখে রাখতে পারো যে গ্যাপের পর ভার্বের সাথে, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে এবং সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। এই দুটো পয়েন্ট যদি কোনো সেন্টেন্সে থাকে এবং বক্সে যদি তুমি উড ইউ মাইন্ড কথাটি খুঁজে পাও এবং ওই সেন্টেন্সটিতে যদি অনুরোধ প্রকাশ করে, তখন আমরা উড ইউ মাইন্ড এই কথাটি ইউজ করতে পারি এবং গ্যাপটি ফিল আপ করে দিতে পারি। তো আমি লিখলাম দেখো উড ইউ মাইন্ড
টেকিং ফিশ অন ইউর লাঞ্চ। তাহলে এখানে আমরা ওই ব্যক্তিটিকে অনুরোধ করছি যে আমাদের বাসায় আজকে আর কোনো খাবার নেই, আপনি লাঞ্চের জন্য মাছ খেতে পারেন দয়া করে, এরকম একটা অনুরোধ বুঝিয়েছি। এবং সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং সেন্টেন্সটিতে গ্যাপের পর ভার্বের সাথে মেইন ভার্বের সাথে আইএনজি আছে। তো আমরা এখানে প্রায় 3টা শর্তই সে ফিল আপ করছে, যে 3টা শর্ত কিনা উড ইউ মাইন্ডকে নির্দেশ করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আমরা খুব ইজিলি উড ইউ মাইন্ডের ব্যবহার করে আমাদের যে 0.5 মার্কস আছে সেটি কালেক্ট করে দিতে পারবো। তো তোমাদের জন্য আরেকটি খুব ছোট, খুব সুন্দর এবং কমন আরও একটি টপিক নিয়ে আরও একটি টার্ম নিয়ে কথা বলে দিচ্ছি। দেখো, উড রেদার এবং দেন, এই যে টপিকটি দেখছো এটি শুধু উড রেদার হিসেবেও থাকতে পারে, আবার উড রেদার দেন হিসেবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে বক্সে, অথবা শুধু উড রেদারের ব্যবহার তোমাকে করতে হতে পারে। তো দেখো, এই উড রেদারের সাধারণত এই উড রেদার হিসেবেই বক্সে দেওয়া থাকে, খুব সহজ হয় তখন আমাদের জন্য। এটার জন্য যে কয়েকটি শর্ত আছে তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে সেন্টেন্সটিতে দেনের উপস্থিতি থাকবে, দেনের উপস্থিতি থাকবে। যদি শুধুমাত্র বক্সে উড রেদার দেওয়া থাকে, উড রেদার দেন কখনোই দেওয়া, খুব একটা দেওয়া থাকে না, বেশিরভাগ সময় তুমি উড রেদারটি পাবে যার অর্থ কিনা বড়। তো এই উড রেদার দিয়ে শূন্যস্থান ফিল আপ করার জন্য যে শর্তটি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে সেন্টেন্সটিতে তুমি উড রেদার ব্যবহার করবে সেখানে দেন কথাটির উপস্থিতি থাকবে। যে দেনের অর্থ হচ্ছে যে, আমরা বলি না যে আমি মরে যাব তবু ভিক্ষা করব না, আমি ঘুমিয়ে থাকবো তবু অনুষ্ঠানে যাব না, এই যে তবু বা বরং বা যে এই ধরনের যে কথাগুলো ব্যবহার করছি বা এই ধরনের ভাব যে আমরা প্রকাশ করছি, এই সকল সেন্টেন্সের জন্য আমরা উড রেদার দেন এই ফ্রেজটি ইউজ করে থাকি। তো আমি তোমাদেরকে একটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা। দেখো যে কি প্যাটার্নে এই সেন্টেন্সটা থাকে। এখানে সাবজেক্ট থাকবে, শর্ত হিসেবে আমি বলে দিচ্ছি, সাবজেক্ট থাকবে, গ্যাপ থাকবে, ভার্ব থাকবে একটি, তারপরে তুমি দেন পাবে, দেন কথাটির উপস্থিতি পাবে, পরে আবার একটি মেইন ভার্ব পাবে। এই যে প্যাটার্নের সেন্টেন্সটি, এই সেন্টেন্সটি তোমরা উড রেদার দিয়ে ফিল আপ করবে। তো এইরকম প্যাটার্ন দেখো তো এই সেন্টেন্সটিতে পাচ্ছ কিনা। দেখো, সাবজেক্ট আছে, গ্যাপ আছে, মেইন ভার্ব আছে, দেন আছে এবং মেইন ভার্ব আছে। তাহলে এখানে আমি বসিয়ে দিচ্ছি উড রেদার, বা রাদার বলে অনেক সময় উড রাদার, আই উড রাদার ডাই দেন বেগ, আমি মরে যাব তবু ভিক্ষা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পরপর 3টি রুলস নিয়ে তোমাদের সাথে কথা বললাম, এবং তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে এই টপিকটি থেকে তোমরা মোটামুটি 0.5 করে যদি হয়ে থাকে তাহলে তোমাদের দেড় নাম্বার প্রায় নিশ্চিত হয়ে গেল। এবং তোমরা যদি রুলসগুলো ফলো করে থাকো তাহলে এই কোয়েশ্চেন নাম্বার 3 থেকে তোমরা খুব ইজিলি মার্কস গেইন করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থাকবে সবাই, স্টে হোম, স্টে সেফ।